আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। এক ঈদেই বিএনপি তার পুরো সামর্থ্যকে একেবারে জলে মিশিয়ে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আসলে দেশ নিয়ন্ত্রণ করা, দেশের রাষ্ট্রভার বহন করার মতো সামর্থ্য তাদের নেই, যে কারণে মানুষ এত পরিমাণে এবার দুর্ভোগে পড়েছে যাতায়াতে, যেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। কারণটা কি? এটার কারণটা কি এই যে তারেক রহমানকে মাইনাস করা হবে বা কোনোভাবে তাকে মাইনাস হতে হবে বা তাকে মাইনাস করে দেওয়া হবে, এরকম তার প্রতি কোনো হুমকি কিনা? তার কথা কেউই শুনবে না, কারণ সে নিজেই এমন এক অপরাধী, সে তার নিজের অপরাধ থাকতে অপরাধীদেরকে এখন সুযোগ দিতে বাধ্য। তিনি বাংলাদেশে ভারতের তৈরি ডিপ স্টেটের প্রধান। আমরা আপনাদের একটা ইতিহাস মনে করিয়ে দেই। বিএনপি এখন যার নেতৃত্বে চলছে তিনি আসলে তারেক রহমান নন, তিনি সম্ভবত সালাউদ্দিন আহমেদ। খলিলুর রহমান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে এসছে, খুবই সিগনিফিক্যান্ট একটা তথ্য। বাংলাদেশের রাজনীতি এইবারের ঈদেও বিন্দুমাত্র থেমে থাকেনি। সবচেয়ে ভালো লেগেছে ডক্টর ইউনূসের রাজনীতি। তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার পর তার প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে, ১.৫ ঘন্টায় জ্যামে আটকে আছি, ঢুকতে আমার ১.৫ ঘন্টা লেগেছে। অর্থাৎ ইঙ্গিতে তিনি তারেক রহমানকে বলে দিয়েছেন দেশের যানজটের পরিস্থিতি এমন যে আসলে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তির, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসছেন, কিন্তু তার গাড়িও ১.৫ ঘন্টার মতো জ্যামে আটকে আছে। এবং বাংলাদেশের সরকার দেশের পরিস্থিতি এতটা উন্নত করতে পারেননি যে বাংলাদেশের যানজটের পরিস্থিতির উন্নতি হবে। তো এরপরে ভালো লেগেছে জামাতের রাজনীতি। জামাতের কূটনীতিকদের সঙ্গে তারা আহ, সুন্দর, খুবই চমৎকার পরিবেশে, আন্তরিকতার সাথে, খুনসুটির সাথে, কূটনৈতিকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, ঈদের সেমাই খেয়েছেন। এত সুন্দর একটা পরিবেশ ছিল যেখানে দেখলাম কূটনীতিকরা খুব হাসি তামাশা করেছেন, হাততালি দিয়েছেন, মজা করেছেন। তো এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। মূলত জামাতের পেছনে পেইড এজেন্ট আছে এই মুহূর্তে। জামাত যাই কিছু করবে সেটাকেই নেগেটিভলি প্রচারের জন্য একটা গ্রুপ আছে, এদেরকে বলা হয় পেইড এজেন্ট। তারা এটা দেশে বিদেশে সবখানে আছে, একেবারে জোকারনাইন সাইড থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ার একটা শ্রেণী আছে যাদেরকে এগুলো কাজে ব্যবহার করা হয় এবং এদেরকে মোটা অঙ্কের ভাতা দেওয়া হয়। ভাতা বলতে আসলে বিভিন্ন ধরনের উপহার, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের সুপারিশ তাদের গ্রহণ করা হয়, নানান ধরনের মানে সিস্টেম দিয়ে এদেরকে রাখা হয়। যেমন আমরা ডাক্তার জাহেদ উর রহমানকে আগে মনে করতাম যে খুব নিরপেক্ষ একজন টকিস্ট বা সুশীল, কিন্তু পরে দেখলাম যে সে এখন তারেক রহমানের উপদেষ্টা হয়ে গেছেন। এই ধরনের কিছু অফার তাদের জন্য থাকে, তারা এই পারপাস গুলো সার্ভ করে দেয়। এরকম পেইড এজেন্ট দিয়ে তো আছেই, সেটা কিনে তারা, যেহেতু পেইড এজেন্ট আছে, যে কোনো ঘটনাকে তাদের নেতিবাচক ভাবে উপস্থাপন করতে হবে, সোশ্যালি এটাকে ভাইব্রেন্ট করতে হবে, এটা তাদের দায়িত্ব। এবং তারা যেহেতু কিছু বিনিময় এগুলো করেন, তাদেরকে এটা হালাল করতে গিয়ে এটা করতে হয়। তো সেই দিকটা বাদ দিলে আমরা দেখলাম যে জামাতের কূটনৈতিকদের সঙ্গে যে ঈদের মোলাকাতটা ছিল অসাধারণ সুন্দর ছিল, এতটা আন্তরিক পরিবেশ ছিল যেটা আসলে অভাবনীয় ছিল। বিদেশিরাও এটাকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, এনজয় করেছেন। জামাতের আমির, যাকে অনেক গুরু গম্ভীর একজন ব্যক্তি বলে মনে করা হয়, একটা দায়িত্বশীল, বড় মাপের দায়িত্বশীলদের যে ধরনের গুরু গম্ভীর হওয়ার কথা, ব্যক্তিত্ব সম্পন্ন বা সবচেয়ে বড় কথা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ, কিন্তু কূটনীতিকদের সঙ্গে তিনি একেবারে বাচ্চাদের মতো বা বন্ধুর মতো মিলেছেন। তিনি শিশুদের সঙ্গে যখন মেশেন তখন শিশুদের মতো করে মেশেন, তিনি যখন সাংবাদিকদের সঙ্গে মেশেন সাংবাদিকদের বন্ধু হিসেবে মেশেন। আমরা দেখলাম যে একদিন সাংবাদিকদের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছিল প্রতিনিধিদের সঙ্গে, তিনি সেখানে নিজে নিয়ন্ত্রণ করলেন যে সাংবাদিকদের বন্ধুদের যেভাবে বসতে চায় সেভাবে বসতে দাও। এরপর এক নারী সাংবাদিক তাকে উপর্যুপরি প্রশ্ন করছিলেন, সুযোগ না দেওয়া, বলো ঠিক আছে আপনাকে আরেকটা সুযোগ দেয়া হলো। খুনসুটি করা, তাদেরকে প্রিভিলেজ দেওয়া, তাদেরকে আন্তরিকভাবে অ্যাড্রেসিং করা, এটা জামাত আমির করেন এবং এটা তার বিশেষ বৈশিষ্ট্য এবং তার কারিশমাও বলা চলে। তো এর বাইরে আবার কূটনৈতিকদের সঙ্গে দেখলাম যে তিনি এবার একটা নতুন মাত্রা যোগ করেছেন, যেখানে গুরুগম্ভীর পরিবেশে জাস্ট হ্যান্ডশেক করা বা এই টাইপের কিছু কিন্তু তিনি পেছন থেকে জড়িয়ে ধরেছেন এবং তারাও সেটা তার পিঠ চাপড়ে উইশ করছে। মানে খুবই ফ্রেন্ডলি ছিল তাদের সম্পর্ক এবং মানে এই অ্যামিউজমেন্টটা বা এনজয়মেন্টটা, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এইভাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা দেখলাম সেখানে নারীরাও বেশ উৎফুল্ল ছিল। আমাকে লন্ডনের এক বন্ধু ফোন করে বলে যে
তারা শুধু ওই ক্লিপটুকু দেখেছে, যেখানে কূটনীতিক যারা মেল ছিলেন তাদেরকে পেছন থেকে জড়িয়ে ধরার দৃশ্যটা দেখেছেন। নারীদের সঙ্গে জামাত কি ধরনের আচরণ করেছে, সেটি জামাত আমির করেছে, সেটি না দেখার কারণে সেটি নিয়ে তারা আসলে বিশ্লেষণ করতে পারেনি। বলছে যে নারীরা কিন্তু এটা খুব পছন্দ করে যে তাদেরকে খুব আন্তরিকভাবে নেওয়াটা, এটা তা না হলে শুধু পুরুষদেরকে এভাবে আন্তরিকভাবে নিলে অনেক সময় এটাকে নেগেটিভলি দেখা হয়। তো তিনি আমাকে বললেন যে জামাত আমির নারীদের সঙ্গে আসলে কি ধরনের আচরণ করেছিলেন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে নারীদের সঙ্গেও তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল তার। পাশে দাঁড়িয়ে তারা ছবি তুলেছে, সেলফি করেছে। এটা এটা আবার আরেক গ্রুপ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করবে যে ইসলাম এটা জায়েজ কি না জায়েজ, পর্দার বিষয় আসায়। কিন্তু আসলে রাজনৈতিক একটা অঙ্গন, যেখানে অনেক সময় অন্যদের চাহিদা মোতাবেক বা বিশ্ব পরিমণ্ডলে বা আন্তর্জাতিক রাজনীতি, তাৎক্ষণিক তাদের পরিবেশ সবকিছু মিলে তাকে একটা ডিসিশন নিতে হয়। সেখানে অনেক সময় তারা মনে করেন যে এই বিষয়গুলোকে রেস্ট্রিক্টেড করতে গেলে ধর্ম তাদের কাছে বা ইসলামের সৌন্দর্য তাদের কাছে উত্থাপন করা যায় না, তুলে ধরা যায় না। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করতেন। একেবারে বিধর্মী যারা, তাদের কাছে একভাবে দাওয়াত পৌঁছে দিতেন। আবার বাদশাহ নাজ্জাশী, তাদের কাছে আরেক ধরনের অন্যভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো মানে যাকে যেভাবে দাওয়াত দিলে সে ইসলামের পথে আসতে পারে বা ইসলামের সৌন্দর্য দেখতে পারে। ইসলামের পথে আসা বড় কথা নয়, কথা হচ্ছে যে ইসলামের সৌন্দর্যটা সবার মাঝে তুলে ধরা, ইসলাম সম্পর্কে একটা মেসেজ সকলের মাঝে তুলে ধরার একটা সুন্দর প্রসেস খুঁজে বের করাটাই আসলে ইসলামী আন্দোলনের মূল টার্গেট। সবাইকে মুসলিম বানিয়ে ফেলা, সবাইকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়ে ফেলা, এইটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ইসলামী দলের উদারতা, তাদের মনোভঙ্গি, তাদের অ্যাটিচিউড, আচার আচরণ, এইটা আসলে তুলে ধরা। এবং সেটার জন্য এটা জরুরি ছিল যে তারা কাউকেই ভিন্ন চোখে দেখছে না। তো এইটা দেখলাম যে একজন নারী কূটনীতিকের সঙ্গে পাশে দাঁড়িয়ে তার সাথে ছবি তোলার ব্যাপারটাও ছিল, যেটা ডক্টর ইউনূস প্রায় করেন, ডোনাল্ড ট্রাম্পরা করেন, বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা কিন্তু যে কাউকে পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ দেন। এগুলো করতে হয়। এগুলো বেগম জিয়ার ক্ষেত্রেও তিনি হ্যান্ডশেক করেছেন। মেল ফিমেল সকল সঙ্গে তাকে এটা করতে হয়। হ্যান্ডশেকটা মানেই হচ্ছে বন্ধুত্ব, একটি রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের বন্ধুত্ব। এখানে ব্যক্তি সে মেল না ফিমেল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে রাষ্ট্র টু রাষ্ট্র। এখানেও কূটনৈতিক বনাম বিরোধী দল, সে আসলে যেই লিঙ্গেরই হোক, এখানে লিঙ্গ কোনো ব্যাপার নয়, লিঙ্গ বৈষম্য এখানে মেনটেন করা হয় না, সাদা কালো বিবেচনা করা হয় না। এই হ্যান্ডশেক গুলোকে রাষ্ট্র টু রাষ্ট্র মনে করা হয়। যাই হোক, এটা ছিল, এই ধরনের কিছু ঘটনা ছিল যেগুলো বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা দিয়েছে। বিতর্ক হোক বা না হোক, যাই কিছু হোক না কেন, এর মাঝে আমরা দেখলাম তারেক রহমান নতুন একটা মাত্রা যোগ করেছেন। সেটি কি? সেটি ছিল এই প্রথম আমরা দেখলাম যে কোনো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সারিতে একসঙ্গে ঈদগাহে নামাজ পড়ছেন। সাধারণত প্রোটোকল অনুযায়ী জাতীয় দিবসগুলোতে ফুল দেওয়া বা ঈদের এটা আলাদা আলাদা করা হয়, কিন্তু এখানে আমরা দেখলাম একত্রেই করা হয়েছে। তো আমার মনে হয় তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আর ওই আগের অভিযোগটা থাকবে না যে তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো বা তাকে কোথাও নিয়ে যাওয়া হতো না। এখন আমরা দেখলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একই সঙ্গে চলছেন, তাদের মধ্যে হয়তো বা একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, বা অন্য কোনো ব্যাপারও থাকতে পারে যেটা এখানে হতে পারে, যার কারণে এটা হতে পারে। যাই হোক, তো এটি রাজনীতির জন্য একটা ভালো দিক যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদগাহে নামাজ পড়েছেন, তাদেরকে আর আলাদা করার কিছু নেই। যদিও সেখানে আমরা দেখলাম এনসিপি সুন্দর একটা রাজনীতি করেছে। সেটা কি, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে এখানে ঈদগাহে এখন রাষ্ট্রপতি নামাজ পড়ছে, আদৌ নামাজ হবে কিনা, এই ধরনের একটা টিজ তিনি করেছেন। কথা বাস্তব, রাষ্ট্রপতি চুপ্পুকে রাজনৈতিকভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তিগতভাবে তাকে অনেকে অনেকভাবে নিতেই পারেন, কিন্তু অ্যাজ এ পার্সন, যেহেতু তিনি ফ্যাসিবাদের সঙ্গে ছিলেন, ফ্যাসিবাদকে দীর্ঘ সময় সার্ভ করেছেন, এরকম একজন সার্ভেন্টকে জুলাই যুদ্ধে যারা অংশ নিয়েছে, যারা জীবন বিপন্ন করেছে, তাদের মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। স্বার্থের কারণে, রাজনীতির কারণে, শর্তের কারণে, মুসলেকার কারণে কেউ হয়তো তাকে পাশে বসে ঈদের নামাজ আদায় করতেই পারেন, কিন্তু যার রক্ত ঝরেছে, যে রক্ত দিয়েছে, যার কারণে রক্ত গেছে, তাকে তো মানুষ অন্যভাবে দেখবেই। এর বাইরে ঈদযাত্রার দুর্ঘটনা, এমন বেশ কিছু দুর্ঘটনা আছে যেগুলো আসলে এবারের ঈদকে অনেকটা ম্লান করে দিয়েছে। বিশেষ করে বরিশালগামী একটি লঞ্চের
একটা দুর্ঘটনা যেটা একেবারে হৃদয়ে দাগ কেটে গেছে। একটা 22 বছরের ছেলে তার স্ত্রীকে শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্ত্রী বেঁচে গেছেন, বাট তিনি সুযোগ থাকা সত্ত্বেও পানিতে ঝাঁপিয়ে না পড়ে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে লঞ্চের প্রোপেলারের নিচে এমন ভাবে পিষ্ট হয়ে গেছেন, একদম গুড়ি গুড়ি হয়ে গেছেন সে এবং তার বাবা এবং আরো একজন ভিন্ন মানুষ। 3জন মানুষ একদম চিরে চ্যাপ্টা হয়ে গেছে। অনেকেই, অর্থাৎ বিএনপি সে পেইড এজেন্টরা বারবার বলার চেষ্টা করেছেন এখানে সরকারের দায় কতটুকু। একটা বিষয় সকলের জানা দরকার, একটি রাষ্ট্রে যে কোনো ধরনের ঘটনাই ঘটুক না কেন তার প্রতিটি ঘটনার জন্য দায় দায়িত্ব সরকারের। হতে পারে এটা জনগণের ভুল, যেমন একজন ব্যক্তি যদি সুইসাইডও করে এটা ব্যক্তিগত ইচ্ছার কারণে করে না, বা ব্যক্তিগত ইচ্ছেটা সরকার ঠেকাতে পারে না, কিন্তু সেইটার জন্যও দায় নিতে হয় সরকারকে। কারণ কারণ হচ্ছে সে কেন সুইসাইড করলো, সে এমন পরিস্থিতিতে কেন পড়লো যে তাকে সুইসাইড করতে হলো, তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আর সরকার কেন কাজ করেনি। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী সুইসাইড করার পরে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট রাখা হচ্ছে, এবং একটা মানে একটা টিচারই থাকে যে হচ্ছে এই কাউন্সেলিংটা করবে। সকল বিশ্ববিদ্যালয় এখন এটা আছে যে শিক্ষার্থীদের কোনোভাবে মনের ভেতর যদি কোনো ধরনের এমন কোনো ডিপ্রেশন তৈরি হয় বা এমন কোনো ডিলেমা তৈরি হয় বা মানসিক সমস্যা তৈরি হয় যার কারণে সে আত্মহত্যার মতো পথ বেছে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রের জন্য অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষক তাদের খোঁজ নেন, মানসিক স্বাস্থ্যের খোঁজ নেন এবং নিয়ে তাকে উন্নত ব্যবস্থা বা কাউন্সেলিংটা দিতে পারেন। অর্থাৎ ওই যে ব্যক্তিটা আত্মহত্যা করছে, নিজের ইচ্ছে মারা যাচ্ছে, তার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়। আর এটা তো একেবারে মানে দুর্ঘটনা, যে দুর্ঘটনাটা চাইলে এড়ানো যেত। কিভাবে এড়ানো যেত বা কার অবহেলায় ঘটেছে? মূলত এই যে লঞ্চের মাঝামাঝি ফাঁকে যে ট্রলার বা নৌকাগুলো আসে, এটা আইনত নিষিদ্ধ। তো আইন যেখানে এটাকে নিষিদ্ধ করেছে সেখানে এই আইনটাকে তদারকি করার দায়িত্ব কার ছিল? সরকারের নাকি জনগণের? এই তদারকির দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর ছিল, নৌ পুলিশের ছিল, সরকারের ছিল, মন্ত্রীর দায়িত্ব ছিল, যেন কোনোভাবে কোনো ট্রলার এই লঞ্চ চলাচল বার্থিং করার জায়গাটুকু বের হওয়া এবং বার্থিং করার জায়গাটুকুতে কোনো ট্রলার নৌকা ঢুকতে না পারে, এটাকে সেভাবে মুক্ত রাখা। যাত্রীদের লঞ্চে ওঠার জন্য ট্রলার ব্যবহার করা, ট্রলার যোগে গিয়ে লঞ্চে ওঠা, এটা বহু ধরনের বহু দিনের কালচার, কিন্তু আইন এটা শক্তভাবে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এবার আমরা দেখলাম কোনো নিয়ন্ত্রণ নেই, একেবারে নিয়ন্ত্রণ নেই। এটা যেন একেবারে মানে প্রসিদ্ধ হয়ে গেছে যে লঞ্চ ধরার জন্য তাকে ট্রলারে যেতে হবে। আমার সঙ্গে, আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু নৌপথে যাতায়াত করি, আমার সঙ্গে অনেকবার হয়েছে 1 মিনিট পরে যাওয়া লঞ্চ ছেড়ে দেওয়ার কারণে আমাকে সবাই আটকে দিয়েছে। আমি খুব তর্ক করেছি, আমার কার্ড দেখিয়েছে, পাওয়ার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমাকে যেতে দেয়নি। ইউনুস গভর্নমেন্টের সময় বলেছে আপনাকে পরের লঞ্চে যেতে হবে, টাইম শেষ, আর কোনো যাত্রী উঠতে পারবে না। সবাই আমাকে একেবারে একত্রিত ভাবে এইভাবে আটকে দিয়েছে। আমি খুব ক্ষিপ্ত হয়ে গেছি যে আমার অনেক জরুরি, বুঝছে, তাতে কোনো উপায় নেই, আপনি উঠতে গিয়ে যদি পড়ে যান তার জন্য আমাদের এত টাকা জরিমানা হবে। একটা অ্যামাউন্ট বলেছে যে যত টাকা তাদের জরিমানা হবে। তাহলে এখন কিভাবে লঞ্চের উপর এত মানুষ যাত্রীরা লাফিয়ে লাফিয়ে উঠছে? কারণ তাদের আর সেই ভয় ভীতিটা নেই, আইনের প্রতি শ্রদ্ধা এবং ভীতি কোনোটাই তাদের নেই। হঠাৎ করে একটা সরকার পরিবর্তনের পর মানুষ এরকম হয়ে গেছে। এর আগেও হয়েছে, মান্য করা হয়নি, কিন্তু তারপরেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কিন্তু মান্য করা হয়েছে, যেটা আমার সঙ্গে হয়েছে। এবং 1 মিনিট লঞ্চ দাঁড়িয়ে থাকতে পারেনি। আগে আমরা দেখেছি লঞ্চ ভরে যাওয়ার সাথে সাথে আমাদের লঞ্চ ছাড়বে কয়টা, এটা কোনো লঞ্চ মালিক বলতে পারতো না। আমরা কেবিন বুকিং দেওয়ার পর বলতাম যে আমরা কয়টা আসবো, বলছে যে যত তাড়াতাড়ি পারেন চলে আসেন, কারণ লঞ্চ ভরলেই ছেড়ে দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে যাতে কোনো লঞ্চ ডুবে না যায়, যেতে না পারে, সেটার জন্য র্যাব, পুলিশ দিয়ে ওখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব চরম মানে চমৎকার ভাবে তদারকি করত, যাতে অতিরিক্ত যাত্রী কেউ নিতে না পারে। কিন্তু এবার আমরা দেখলাম একেবারে যার যেমন খুশি করেছে, প্রোপেলারে দাঁড়ায় পর্যন্ত মানুষ গেছে, যেটা খুবই অনিরাপদ। এখন দেখেন রাষ্ট্রের দায়িত্ব আদৌ আছে কিনা। এই ঘটনার পরে দেখলাম যে আমরা মাইকিং করে, হ্যান্ড মাইক ব্যবহার করে প্রোপেলারে দাঁড়ানোটা সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এই আইনগুলো কিন্তু আবার চর্চা শুরু হয়েছে। তো যারা এই আইনগুলোর প্রতি অবহেলা করলো, যাদের এই আইনগুলো সঠিকভাবে পালন করার দায়িত্ব ছিল, এই এই অ্যাক্সিডেন্টের জন্য তারা দায়ী এবং তারাই খুনি। কোনো অবস্থাতেই লঞ্চ বার্থিং এর এরিয়াতে ট্রলার ঢুকতে দেওয়ার নিয়ম নেই।
আইন শৃঙ্খলার বা নৌ পুলিশের দায়িত্বে যারা ছিলেন তারা এটা ভুল করেছেন, অবহেলা করেছেন। অবশ্যই এর জন্য তারা দায়ী, এবং এর জন্য অবশ্যই সমস্ত ইয়ার দায়িত্ব হচ্ছে মন্ত্রী অবশ্যই এর জন্য দায়ী। আমরা দেখেছি যে বাংলাদেশে এমন একজন মন্ত্রীকে এবার এই দায়িত্ব দেওয়া হয়েছে, সে প্রথম দিন থেকে বিতর্কিত, সে নিজেই একজন খুনের আসামি। তো এইরকম লোক দিয়ে যে আসলে এরকম আইন শৃঙ্খলা ঠিক রাখার কোনো সুযোগ নেই, তার কারণ হচ্ছে যে তাকে তো মানুষ মানবে না, তার কথা তো মানুষ শুনবে না, তার কথা কেউই শুনবে না, কারণ সে নিজেই এমন এক অপরাধী, সে তার নিজের অপরাধ থাকতে অপরাধীদেরকে এখন সুযোগ দিতে বাধ্য। তো ঈদের এই ঈদ যাত্রার এবারের অসহনীয় দুর্ভোগটা আসলে মানে বলার মতো ছিল না। ট্রেনে আমরা দেখেছি যে মানুষ দেশের মালিক, জনগণ মালিক বলা হয়, সেই দেশের মালিক জনগণ এবার ঈদ যাত্রা করেছে ট্রেনের মধ্য দিয়ে, কি অবর্ণনীয় দুঃখের মধ্য দিয়ে যাত্রা, মানে দুর্ভোগের মধ্য দিয়ে যাত্রা করেছে। বৃষ্টিতে ভিজে নিজেকে ট্রেনের সঙ্গে গামছায় বেঁধে তারপরে যাতায়াত করেছে। মহিলারা ছাদে উঠেছে, এর আগেও ছাদে উঠেছে, এটাই প্রথম না। কিন্তু এর আগে আমরা এটাও দেখেছি যে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে অতিরিক্ত ট্রেন দিয়ে তাদের যাত্রার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এবারের মতো এত বেশি ভাড়া, এবং মোটামুটি বলা চলে যে এমন কোনো গাড়ি নেই যারা অতিরিক্ত ভাড়া নেয় নাই। অথচ গতবার আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট নেমে 10 টাকার জন্য পর্যন্ত জরিমানা করেছে, ক্ষমা করে নাই। এবার আমরা সম্পূর্ণ দেখলাম উল্টো। অর্থাৎ এক ঈদেই বিএনপি তার পুরো সামর্থ্যকে একেবারে জলে মিশিয়ে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আসলে দেশ নিয়ন্ত্রণ করা, দেশের রাষ্ট্রভার বহন করার মতো সামর্থ্য তাদের নেই। যদিও তারা বলেছেন রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বা অভিজ্ঞতা তাদের আছে, কিন্তু আমরা দেখলাম যত অভিজ্ঞতায় তাদের থাকুক, আসলে তাদের কোনো অভিজ্ঞতায় কাজে লাগে নাই, তাদের কোনো প্রস্তুতি কাজে লাগে নাই, তারা আসলে কোনো প্রস্তুতি নেয়ও নাই। যে কারণে মানুষ এত পরিমাণে এবার মানে দুর্ভোগে পড়েছে যাতায়াতে, যেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে যে এই বিএনপি এত অল্প সময় এত বিতর্কিত কেন হলো? চতুর্দিক থেকে বিএনপির প্রতি মানুষের এখন নাখোশ, মানুষ তাদের উপর নাখোশ কেন? কিছু তেলবাজ লোক এখনো খুব খুশি আছে, কিন্তু ভিতরে ভিতরে তারাও গালাগালি করছে। এর কারণ হচ্ছে একটা গ্রুপ, বিএনপির ভেতরের একটা গ্রুপ এই বিএনপিকে অজনপ্রিয় করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কি তারেক রহমান বুঝতে পারছে, নাকি আসলে তারেক রহমানের বুঝেও কিছু করার নেই? সেটা আমরা অতীতে অনেক আগের এপিসোডে আমরা এগুলো কথা বলেছি। আমরা আপনাদের একটা ইতিহাস মনে করিয়ে দেই। বিএনপি এখন যার নেতৃত্বে চলছে তিনি আসলে তারেক রহমান নন, তিনি সম্ভবত সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ, এটা এখন অনেকেই বলছেন, আমরা আমাদের আগের এপিসোড গুলোতেও বলেছি, আমাদের সন্দেহ বা অনুমান থেকে বলেছি, কিন্তু ধীরে ধীরে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে যখন আমরা দেখছি যে আইনগতভাবে ঘোষণা দিয়ে গেজেট করে এক ধরনের বলা হলো যে তারেক রহমান যখন অনুপস্থিত থাকবেন, তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন আহমেদ, মানে ডেপুটি প্রধানমন্ত্রী। এর আগে এরকম কোনো ঘোষণা আমরা আগে দেখিনি, কেউ চলে গেলে দায়িত্ব নিতে দেখেছি কিছুদিনের জন্য। তো এইটার কারণটা কি? এটার কারণটা কি এই যে তারেক রহমানকে মাইনাস করা হবে, বা কোনোভাবে তাকে মাইনাস হতে হবে, বা তাকে মাইনাস করে দেওয়া হবে, এরকম তার প্রতি কোনো হুমকি কিনা সেটি তার দলের লোকেরা বিবেচনা করুক। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা নতুন ধারা তৈরি হয়েছে, বিএনপিকে এবং রাষ্ট্র পরিচালনায় একজন ব্যক্তির মারাত্মক রকম প্রভাব বিস্তার করছে, তিনি সালাউদ্দিন আহমেদ। সব বিষয়ে তিনি কথা বলছেন। মাস্টার্স পাস করার দরকার নেই, এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার হলো তিনি কথা বলছেন। সংবিধান পরিবর্তন নিয়ে কথা বলছেন তিনি আইনমন্ত্রী নন। তার যেটা জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক খুন খারাপই হচ্ছে, অনিয়ম হচ্ছে, তিনি সেটা নিয়ে কোনো কথা বলতে পারছেন না। পররাষ্ট্র বিষয় নিয়েও তিনি কথা বলছেন। অর্থাৎ সকল বিষয়ে সালাউদ্দিন আহমেদ উঠে আসছেন। কোত্থেকে আসলেন এই সালাউদ্দিন আহমেদ? তার উত্থানটাকে যদি আমরা দেখি, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন। 1991 নির্বাচনের সময় তিনি ছিলেন এপিএস। এপিএস মানে হচ্ছে তিনি আসলে সচিবালয়ের একজন সচিব ছিলেন। তিনি মূলত যাদেরকে বলা হয় ব্যুরোক্রেট। এই ব্যুরোক্রেটরা কখনো রাজনীতি করতে পারে না, কারণ ব্যুরোক্রেটদের কাজই হচ্ছে অন্যকে তোষামত করা, তোয়াজ করা, জি হুজুর জি হুজুর, জি স্যার জি স্যার বলা, সকলকে মেনটেন করে কথা বলা। এই যে সকলের সঙ্গে মেনটেন করে কথা বলা, এবং তাদের দায়িত্বই হচ্ছে যে তারা আসলে কোন দিকে, এটা যেন মানুষ কেউ টের না পায়। তারা আসলে কখনো দলীয় রাজনীতি করতে পারেন না, দলবাজি করা তাদের জন্য শোভা পায় না, দলের জন্য তারা কিছু করতেও পারে না। তারা কিছু এদিকে কিছু ওইদিকে কাজ করেন, কারণ সকলের সঙ্গে তাদেরকে এমন ভাবে চলতে হয় যেন
সে কোন দলের এটা বুঝতে না পারা। যে আমরা দেখেছি যে সংবিধান নিয়ে যখনই কথা হয় শেষ পর্যন্ত তার কথার কোনো নির্যাস থাকে না। সে কি জুলাইয়ের পক্ষে বললো নাকি বিপক্ষে বললো এটা কেউ বলতে পারে না। হুট করে সে বলবে যে জুলাই, হ্যাঁ জুলাই তো দরকার আছে, জুলাই তো আমরা পক্ষে, তাহলে আপনি কেন পাশ করছেন না? আবার সে আবার একটা বিপক্ষে কথা বলে, অর্থাৎ সে নিজেই নিজের স্ববিরোধী কথা বলে ফেলছেন। এই ব্যুরোক্রেটদের এটাই প্রবলেম যে সে কোনো স্ট্যান্ডে দৃঢ়ভাবে থাকতে পারে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই ব্যুরোক্রেট তখনই রাজনীতিতে আসে যখন তারা বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষী হয়। ঠিক সেনাবাহিনীর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কিন্তু একটি বড় ধরনের রোগ এবং এটা একটা অপরাধ। তো এই ব্যুরোক্রেট জনাব সালাউদ্দিনের মধ্যে এই নিজেকে বড় করার, উচ্চাকাঙ্ক্ষী হওয়ার একটা প্রবণতা আমরা 1991 সালের পর থেকেই দেখেছি। এপিএস হওয়ার পর থেকেই একটা ঘটনা আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে চীন সফরে তিনি তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে একটা আচরণ করেছিলেন। সেখানকার ফরেন মিনিস্ট্রির ফরেন সেক্রেটারির সঙ্গে তিনি একটা আচরণ করেছিলেন যে তিনি ওখানে একটা এক্সট্রা প্রোটোকল নিয়েছিলেন যেটা ফরেন সেক্রেটারির চেয়েও বেশি ছিল। তিনি তার দাপটটা দেখিয়েছেন। হ্যাঁ, ব্যুরোক্রেটদের এটা একটা স্বভাব। তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন তাদের আলাদা গাড়ি, তাদের চাকচিক্য, মানে তিনি যে একটা বড় কিছু এটা প্রমাণ করার, শো করার প্রবণতা তাদের থাকে। সেটা একেবারে মানে এই জাতীয় চাকরি যারা করেন তাদের প্রত্যেকের এই প্রবণতা থাকে যে আমি মুই কিছু হনুরে, এই টাইপের একটা মুই কি হনু, এই টাইপের একটা ভাব থাকে, এবং সেটা তার ছিল। এবং তারা কাউকে তোয়াক্কা করতে চান না। তার উপরের বসকে তারা খুব তোয়াজ করেন, আর বাকিদেরকে তারা কেউ গ্রাহ্যই করতে চান না। এই এই এটাকে বলা হয় প্রোটোকল মেনটেন। তো প্রোটোকলে যে তার উপরে তাকে সে সম্মান করবে, খুব সার করবে, বাট বাকিদেরকে তারা মানুষও মনে করেন না। তো আরাফাত রহমান কোকো যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে, কিন্তু তার ওইভাবে কোনো প্রোটোকল নেই, তাই তাকে সম্মান না জানিয়ে সর্বোচ্চ সম্মানটা নেওয়ার জন্য তিনি যা যা করার তা তা করেছিলেন। তো যারা এটা জানেন না বা ভুলে গেছেন তাদের বিষয় আলাদা, কিন্তু যারা যদি মনে করে দেখতে পারে যে চীন সফরে তারেক রহমান কোকোর সঙ্গে, আরাফাত রহমান কোকোর সঙ্গে কি হয়েছিল, মনে করে দেখবেন যে আসলে দিস ইজ সালাউদ্দিন। সেদিন তিনি তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে মেনে নিতে পারেননি। আজকে তিনি ঠিক তারেক রহমানকেও কিন্তু আসলে মন থেকে মেনে নিতে পারছেন না। আরেকটা হচ্ছে যে এই ব্যক্তি ভারতের শিলংয়ে তিনি গুম ছিলেন না, এটা প্রমাণিত হয়ে গেছে স্বতঃস্ফূর্ত ভাবেই। মোটামুটি এটা জাতি আজকে জেনে গেছে। শেখ হাসিনাও সেদিন একটা বক্তব্য দিলেন যে গুম থাকলে, এরপরে আবার বাংলাদেশে আমরা দেখলাম যে গুম থেকে যদি থাকতেন তিনি কিভাবে গুম হলেন, গুমের পর তার এসে মামলা করা, কিংবা গুম থাকা অবস্থায় তিনি শিলংয়ে এরকম রাজকীয় অবস্থানে থাকা, এত টাকা পয়সা পাওয়া, এগুলো সবকিছুই শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে আসলে তিনি গুম ছিলেন না। তাহলে তিনি কেন গিয়েছিলেন শিলং, কোন এজেন্ডা নিয়ে গিয়েছিলেন, এবং এত সুন্দর এত বছর ওখানে 9 বছর থেকে তিনি আসলে কি অর্জন করবেন? তিনি বাংলাদেশে ভারতের তৈরি ডিপ স্টেটের প্রধান, আর ডিপ স্টেটের প্রধান যা চায় তাই হয়। এই ডিপ স্টেটটাই হচ্ছে এখন মানে এই প্রধানমন্ত্রীত্বের সকল কাজগুলো তাকে করতে হচ্ছে, এবং তিনি বিএনপিকে ধ্বংস করার সমস্ত কাজ এগিয়ে নিচ্ছেন। আমাকে আজকে একজন ফোন দিয়ে বলছে যে কি করবেন। আমি বলেছি বিএনপি কে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে সালাউদ্দিন আহমেদ সাহেব। বিএনপি ধ্বংস হোক, তাতে আমাদের কি আসে যায়, সেটা রক্ষা করার দায়িত্ব বিএনপির। দেশের জন্য তো ক্ষতি হবে। বললাম দেশের জন্য ক্ষতি, বিএনপি থাকলেও ক্ষতি। সেদিনই বিএনপি সেই ক্ষতিটা করে ফেলেছে যেদিন তারা ভারতের সঙ্গে 3টি শর্তে রাজি হয়েছে। এটিও এখন ওপেন সিক্রেট যে ভারত নিজেই দাবি করেছে যে তাদের সঙ্গে 3টি শর্তে, এবং সেই শর্তগুলো আমরা দেখলাম যে একে একে সব শর্তেই বিএনপি পূরণ করছে। শেখ হাসিনাকেও ফিরিয়ে আনছে, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করছে, ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ ভারতের চ্যানেলের দাবি করা সেই দাবিগুলো সবই বিএনপি পূরণ করছে। অর্থাৎ বিএনপি থাকলেও যে ক্ষতি, বিএনপির ক্ষতি যদি সালাউদ্দিন করে তাতেও আমাদের আসলে আহামরি আর কোনো ক্ষতি নেই। সেটা বিএনপির ক্ষতি, বিএনপি দেখুক। যদি বিএনপির তারেক রহমানকে মাইনাস করে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে, হয়ে দেশকে কোনো দিকে নিয়ে যাবে, ইন্ডিয়ার দাস বানাবে। এমনিও ইন্ডিয়ার দাস, ওই দিক থেকেও ইন্ডিয়ার দাস। আমরা পড়ে গেছি এমন একটা জায়গায়। আমাকে আরেকজন আজকে একটা ফোন দিয়ে বলেছে যে মুসলমানদের অবস্থা হচ্ছে এরকম যে তারা যখন গর্ত থেকে উঠে তারা উচ্ছ্বসিত হয়, কিন্তু আসলে তাদেরকে যে গর্ত থেকে উঠানো হয় সেটা হচ্ছে আরেকটা নতুন গর্তে ফালানোর জন্য। আমরা দেখেছি আসলে এটা বাস্তব যে বিপদ থেকে উদ্ধার করা হয়, সেই বিপদ থেকে উদ্ধার করেও আমরা বাংলা সিনেমায় এই কাহিনীটা প্রায় দেখি যে নায়ককে জেলে পাঠায় হচ্ছে ভিলেন পাঠিয়ে আবার তাকে মায়া কান্না, মায়া দরদ দেখিয়ে তাকে আবার জেল থেকে উদ্ধার করে ভিলেন করে, এবার তার অনুগত দাস বানানো হয়। তো আমরা এটাই দেখি যে বারবার এই ঘটনাগুলোই ঘটে। আমাদের এখন এমন এক পরিস্থিতির আমরা পড়ে গেছি যে আমরা
না বিএনপির পক্ষে যেতে পারছি, না বিএনপির বিপক্ষে যেতে পারছি। বিএনপির পক্ষে গেলেও বিএনপি ভারতের পক্ষে, আবার বিএনপির বিপক্ষে গেলেও সেই বিপক্ষে গেলেও আবার ভারত তাতে একটা ফায়দা নিচ্ছে। অর্থাৎ বিএনপির ধ্বংসও ভারতের লাভ, বিএনপি যদি ধ্বংস না হয় ভারতের কথা মতো চলে তাতেও ভারতের লাভ। অর্থাৎ ইন্ডিয়া, এবং এই খেলাটা কিন্তু আসলে ইহুদিদের। আপনি যখন ইহুদিকে গালি দেন তাতেও তার লাভ হয়, আপনি যদি ইহুদিদের প্রশংসা করেন তাতেও তাদের লাভ হয়। জায়নবাদীরা কিন্তু এইভাবেই কাজ করে যে আপনি সবসময় ইহুদিদের নিয়ে ব্যস্ত থাকবেন, মানে তাদেরকে আলোচনায় রাখবেন, সে যেভাবেই হোক তাতে তাদের লাভ। ইউটিউবে যদি আপনি গালিও দেন বা খারাপ রিয়েকশনও দেন তাতেও কিন্তু আপনার ভিউ ব্যবসাটা ভালো হবে, কারণ আপনি যে রিয়েকশন দিয়েছেন। এই জন্য দেখবেন যে প্রচুর নেগেটিভ জিনিস ইউটিউবে দেওয়া হয়, বিপরীত ধর্মী দেওয়া হয়, যাতে মানুষের প্রচুর রিয়েকশন পাওয়া যায়। বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল কথা দেওয়া হয় যাতে ওইটা রিয়েকশনটা বেশি হয়। যদি নেগেটিভ রিয়েকশন হয় তাতেও কোনো অসুবিধা নাই। তো এই কাজটা আমরা দেখি ইহুদিরা করে, এখন আমরা দেখছি র করছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আজকে আসলে বলবো না, পর্বটা বড় হয়ে যাচ্ছে। খলিলুর রহমান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে এসছে, খুবই সিগনিফিকেন্ট একটা তথ্য। যাই হোক, তো আজকে সালাউদ্দিন পর্যন্ত আমরা রাখছি। এই সালাউদ্দিন যদি তারেক রহমানকে মাইনাস করে নিজে প্রধানমন্ত্রী হয়, সেটাও বিএনপিকে প্রতিরোধ করতে হবে। আর বিএনপি যদি ভারতপন্থী হয়, ভারতপন্থী হওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে দৌড়ানি খেয়ে কোথায় পালাবে সেটা বিএনপিকে ঠিক করতে হবে। আপাতত আমাদেরকে যে রাজনীতিটা করতে হবে সেটা হচ্ছে আমরা যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। এবং আমরা সর্বশেষ যে খবরটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে জামাত আমির বা জামাত ইসলামী কুমিল্লার সেই দুর্ঘটনায় 12 জন মানুষ নিহত হয়েছেন, তাদের লাশগুলো বাড়িতে পৌঁছানোর জন্য 11টা অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন। মনে হয় আর একটা অ্যাম্বুলেন্স করে 2জনকে পাঠানো যাবে, সেজন্য 11টা অ্যাম্বুলেন্স ভাড়া করবেন। এটা নিয়েও আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা কি জামাতের দায়িত্ব কিনা। হ্যাঁ, জনকল্যাণ রাজনৈতিক দলের দায়িত্ব। যদি কেউ মনে করেন তাদের দায়িত্ব নেই, তাদের রাজনীতি করার দরকার নেই। ইসলামী রাজনীতির প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। যদি কারো এটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমরা বলবো যে আপনাদের রাজনীতি করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে সেবার জন্য নেতৃত্ব। আপনাকে যদি নেতা হতে হয়, নেতৃত্ব দিতে হয়, রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই মানুষের সেবা করতে হবে, সে আপনি যে অবস্থানে থাকেন। একে পার্টি ক্ষমতায় আসার আগে 25 বছর মানুষের খেদমত করেছে, যার যা প্রয়োজন হয়েছে এমনকি বাজার করে পর্যন্ত দিয়েছে একে পার্টির সদস্যরা। পার্টির নাম ছাড়া স্বেচ্ছাসেবক বাহিনীর আদলে তারা এটা করেছে এবং এটা তাদেরকে করতে হয়েছে। এবং তাই আজকে তার এত বছরের জন্য এমন ভাবে সে সরকারে আছে যে মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না। সেবার জন্য নেতৃত্ব হাদিসের এই বাণী অনুযায়ী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি শুরু করার আগে হিলফুল ফুজুল মানে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, সব কল্যাণের জন্য শপথ গ্রহণ করে একটি সংগঠন তৈরি করেছিলেন। এবং এটাই ইসলামী রাজনীতির ভিত্তি। জনকল্যাণই ইসলামী রাজনীতির ভিত্তি। এটা যারা বোঝেন না তারা নানান ধরনের প্রশ্ন করেন, তারা অমুক দল তমুক দলের সঙ্গে জামাত ইসলামীকে নিয়ে মানে তুলনা করেন, ইসলামী রাজনীতিকে তুলনা করেন। এই তুলনা সম্পূর্ণ ভুল। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।